9 বছরের সানজিদা লেখাপড়ায় অত্যন্ত মনোযোগী। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে মাদ্রাসায় যেতে তর্স হয় না তার। সকাল সকাল বাবা মা দুজনেই কাজে বের হয়ে গেলে আদরের সানজিদাকে রেডি করিয়ে মাদ্রাসায় পাঠান একমাত্র ফুফু রাজিয়া। চলতি বছরের মে মাসের 21 তারিখ সকালটাও তার ব্যতিক্রম ছিল না। বাসা থেকে মাদ্রাসার দূরত্ব খুব একটা বেশি না হওয়ায় ছোট্ট সানজিদা প্রায় সময়ই একাই চলে যায় মাদ্রাসায়। ওই দিনও সকাল 7টার কিছু পরে মাদ্রাসার উদ্দেশ্যে বাসা ছাড়ে সানজিদা। আর ওই দিন দুপুর 1:30টার কিছু পরে তার ফুফু রাজিয়া সুলতানা অন্যান্য দিনের মতোই মাদ্রাসা থেকে আনতে যায় তাকে, কিন্তু গিয়ে আর খোঁজ পায় না তার। ওই দিন সকালটা ব্যতিক্রম না হলেও দুপুরটা ব্যতিক্রম হয়ে গিয়েছিল সানজিদা ও তার পরিবারে। কি ব্যতিক্রম হলো, কিভাবেই বা হলো, আর কেনই বা হলো, তা জানাবো সময়ের অসঙ্গতির এবারের পর্বে। বেলা 12টা পার হয়ে 1টা বেজে যায়, কিন্তু বাসায় ফেরে না সানজিদা। পথ চেয়ে বসে থাকা ফুফু রাজিয়া এবার বের হন তাকে খুঁজতে। প্রথমেই যান মাদ্রাসায়, খোঁজ করেন সানজিদা, কিন্তু যা জানতে পারেন তাতে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। আজ তো মাদ্রাসায় আসেনি তার 9 বছরের আদরের ভাতিজি। বিশ্বাস হতে চায় না তার। আরো কজনকে জিজ্ঞাসা করে নিশ্চিত হন তিনি। মাদ্রাসায় গেছি, যাই দেখি যে ম্যাডাম বলতেছে না ও তো আসে নাই, ও তো কখনো কোনো জায়গায় একলা যায় না, আর বাস স্ট্যান্ড তো যাওয়ার কথাই হয়। এবার ফোন করেন সানজিদার মা আরজু বেগমকে, যিনি রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চাকরি করেন। জানান মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হবার পর আর বাসায় ফেরেনি সানজিদা। একমাত্র মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে পাগলের মতো বাসায় ফেরেন আরজু বেগম। তখন আমি বাসায় এসে পড়ছি, আইসাও মাদ্রাসায় গেছি, ম্যাডাম করে জিজ্ঞাসি, ম্যাডামেরা বলছে না তোমার মেয়ে আজকে মাদ্রাসা আসেনি। তখন আমি বাসায় আবার ওই যে ওনাদের বাসায় গেছি। এমনি তো চারিদিকে স্যার খুঁজছি, যা যা বাসা চিনে আসিল খুঁজছি। ননদ ভাবি মিলে খুঁজতে থাকেন সানজিদাকে। প্রতিবেশীদের কাছে জানতে চান সানজিদার খোঁজ। এক পর্যায়ে ফোন করেন স্বামী সজীব হোসেনকে, সানজিদা তো পাই না, যিনি পেশায় লেগুনা চালক। আদরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে হতভম্ব সজীব দ্রুত বাসায় ফিরেন। মাদ্রাসা খুঁজে আমি যায়নি মাদ্রাসা। আমি তাহলে আর কই যাবো, দেখ বান্ধবীর বাসাটা হয়তো গেছে নাকি কোনো আছে বসে কয় না, কোনো পাই না। পরে আমি গাড়ি থুয়া ডাইরেক্ট এসে বসছি। এবার পরিবারের সবাই মিলে খুঁজতে থাকেন সানজিদাকে। খোঁজ না পেয়ে সানজিদার মা মিরপুর মডেল থানায় গিয়ে তার মেয়েকে খুঁজে না পাওয়ার কথা জানিয়ে সহায়তা চান পুলিশের। বিষয়টা আমরা যেহেতু ছোটো বাচ্চা 9 বছর বয়স, পাওয়া যাচ্ছে না, এটা গুরুত্ব দিয়ে আমি তাৎক্ষণিক আমাদের লোকাল যে মোবাইল পার্টিটা থাকে সাব ইন্সপেক্টর, তাকে আমি দ্রুত সংবাদটা দিয়ে দিই। তারপরে সে ওই ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে বিষয়টা দেখে যে তার বাসা থেকে বের হয়ে গেলে কোন দিক দিয়ে আসলে মেয়েটা যাওয়ার কথা বলে যেতে পারে। তার নির্দেশনা মোতাবেক মিরপুর মডেল থানার এসআই প্রবীর মিত্র দ্রুত যান সানজিদাদের বাসার সামনে। যেহেতু সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলেও মাদ্রাসায় যায়নি সানজিদা, তাই আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেন তারা। কথা বলার পরে আমি একটু চিন্তা করলাম যে দেখি আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা। পরে আমি বেরিয়ে আসলাম বাসার থেকে বেরিয়ে এসে আমি হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম। সামনে গিয়ে আমি সামনে একটা ক্যামেরা পেলাম, তারপরে আরেকটা ক্যামেরা পেলাম। ওই ক্যামেরাতে আমি দেখতে পেলাম যে মেয়েটাকে একটা মহিলা নিয়ে যাচ্ছে। তা কিছু সময় প্রথম তারা অবস্থান করে, তারপর তারা দেখছি হেঁটে যাচ্ছে। যে রাস্তা দিয়ে বের হয় তখন ওই আশপাশে কিছু সিসিটিভি ফুটেজ দেখার এক পর্যায়ে দেখে যে তার যে মেয়েটার হারিয়ে যায় তার সৎ মা, সে অনেক সময় ধরে একটু একটা গলির মধ্যে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় তার দাঁড়াই থাকার বিষয়টা এটা আমাদের কেমন যেন একটু সন্দেহের মধ্যে পড়ে। বাসার সামনে যত সিসি ক্যামেরা ছিল টানে দেখে ওই নিচে, তখন আমরা জানতে পারছি। সিসি ফুটেজ চেক করে দেখেন সকাল 7টা 27 মিনিটের সময় হিজাব পরিহিত সানজিদা হেঁটে মাদ্রাসার দিকে যাচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও
2-3 বার দেখার পর একটি অসঙ্গতি ধরা পড়ে সবার চোখে। শুরু থেকেই দেখা যায় এক নারী অনুসরণ করছিলেন সানজিদাকে, কিন্তু তার তো এখানে থাকার কথা না। চমকে যায় সবাই। বাসার কাছের এক সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সানজিদা বাসা থেকে বের হবার সময় এক নারী কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। সানজিদা এগিয়ে গেলে পিছু নেন তিনিও। এক পর্যায়ে সানজিদার সাথে কথা বলে হাঁটতে থাকেন একসাথে। এগিয়ে যেতে থাকেন কল্যাণপুর নতুন বাজারের দিকে। কে সেই মহিলা জানালেন সানজিদার বাবা সজীব হোসেন। সিসি ক্যামেরা কি দেখছেন? সিসি ক্যামেরা ওই ডাক দিয়ে নিতেছে, ওর সাথে যাইতেছে, সবই দেখা যাইতেছে। এদিকে আসে না কোনোদিন আসে না। অনেক দিন আগে 2-3 দিন ছিল তখন প্রথম আর কি। এরপর তো আমরা বাসা নিচে ওদিকে এদিকে আর আসা পড়ে না। ওর সাথে আমার কেউর সাথে যোগাযোগ হয় না। আমার মায়ের ওর সাথে কথা বলে না, ঠিক আছে, আমার বউ ওর সাথে কথা বলে না তেমন। হঠাৎ মাঝে মধ্যে একটু ফোন দেয় হঠাৎ। এছাড়া আমার মায়ের সাথে আমার কথা হয়, ওর সাথে আমার কথা হয়। কেন আসছে এটাই তো আমি বুঝতে পারিনি। আমি তো বুঝতেই পারিনি যে ওই জায়গায় আসবে। এবার তিনি ফোন করেন তার দ্বিতীয় স্ত্রী শাহনাজ আক্তার রিয়াকে। জানতে চান কোথায় আছেন তিনি। জানান পাওয়া যাচ্ছে না সানজিদাকে। এদিকে আইছিলি বাসায়, কি বলে সানজিদার লয়ে গেছে, ওই যে পোলাবেন দেখছে। স্টেশনে আমার এক বন্ধু হয়েছিল, ওই গাড়ি চালাইতো, ওর নম্বরটা আমার ফোন দিছে। ফোন দিয়ে কই আপনি কই, আপনার তো আমি খুঁজতেছি আপনি। তখন আমি যে যার মোবাইলে কথা কইছে বন্ধু আমার, ওর দিয়ে কইছি ওর ছাড়বি না, ওর লয়ে এই জায়গায়। আমি কিন্তু ওর লগে নাই, ওর ধরে এনে লয়ে আইছি। তার দেওয়া ঠিকানা অনুযায়ী মিরপুর শাহ আলী মাজার সংলগ্ন এলাকায় তার কাছে যান সবাই। আগে সানজিদার বাবা গিয়ে দেখা করেন, কিছু পরে সবাই গিয়ে ঘিরে ফেলেন তাকে। জানতে চান সানজিদা কোথায়। যেন আকাশ ভেঙে পড়ে শাহনাজের মাথায়। সানজিদার সাথে দেখা হওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। বলে তুই নিছস? কয় না আমি তো নেই, আমি হই না দিয়ে আমি আপনার খুঁজতে আইছি। তুই আমার খুঁজতে মায়া তুই নিছস, আবার মিশা কথা হচ্ছে, তুমি স্বীকার যায় না? সিসি ক্যামেরা দেখা যাচ্ছে তুই তোর লগে যাইতেছে, তুই নিয়ে যাইতেছস। কয় না আমি আইছিলাম, কিন্তু আমি আপনাকে চাইছিলাম মোবাইল দিতে, আমার বলে মোবাইল দিতে আইছি। আপনার মোবাইল দিতে আইছি, আপনার মায়ের আমি দেই নেই। অথচ ওর সাথে আর বলছি যে তোর সাথে দেখা যাইতেছে, তুই নিয়ে যাইতেছিস। কয়টা আমি দেই নি আপনার মায়ের, অস্বীকার দিয়েছি। আমরা জিজ্ঞাসা হচ্ছে ওই আরও লোক ছিল যে তুমি কি সানজিদারে নিছো, নিলে দিয়া দাও সানজিদারে। তারপর বলতেছে না আমি তো সানজিদারে নিই না, আমিও তো সানজিদারে খুঁজি। তখন আরেকজনে কইতেছে তোমার সাথে তো দেখছি, ও তো বিশ্বাসই করে না। এবার তারা তাকে নিয়ে আসেন তাদের এলাকায়। বারবার জানতে চান সানজিদার অবস্থা। এরই মাঝে এলাকার আরও কিছু শিশু জানায় সকালে তারা এ নারীর সাথেই সানজিদাকে হেঁটে মিরপুর সড়কের দিকে যেতে দেখেছিল। পরে আবার জিজ্ঞাসা করছে আর কইছে যে আন্টি আপনার মেয়েরে তো একটা বেডি নিয়ে গেছে। পরে তখনই কইলাম কোন বেডি নিয়ে গেছে, পরে কইছে গোলাপি কালার জামা পরি না। তখনই স্যার আমার একটু সন্দেহ লাগছিল যে নিলে তুমি দিয়ে দাও, ওই যাই হয়েছে আমরা যাই নিয়ে আমো, তুমি বলো। কয় না আমি জানি না। শাহনাজ তাও মুখ খুলছিলেন না, তাই বাধ্য হয়ে তাকে জোর করে মিরপুর মডেল থানায় নিয়ে যান তারা। মেয়েটা যখন এখান থেকে বের হয়ে যাচ্ছে, তখন উনি যেখানে দাঁড়াইয়েছিল ওইখান থেকে এসে ওই মেয়েটাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। তখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি যে তুমি একে নিয়ে কোথায় গেছে। সে স্বীকার করে না। প্রথমে আমরা সিসিটিভির সাথে তার কথা মিলাইতে চাই, তখনও সে অস্বীকার করে না এটা আমি না। মানে সে নানাবিধভাবে মিথ্যা কথা বলতে থাকে। পরে তাকে আমরা বিভিন্ন কৌশলে এই জিজ্ঞাসাবাদগুলো অব্যাহত রাখি, ধারাবাহিকভাবে জিজ্ঞাসা করি, কিন্তু সে এক এক সময় এক একটা বলে। তার পরামর্শে সানজিদার মা আরজু বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করে। মামলা গ্রহণ করে মিরপুর মডেল থানার পুলিশ। তাকে আমাদের সন্দেহ মনে হচ্ছে যে কোনো কিছু মনে হয় একটা ঘটনা ঘটেছে। তখন তাদের আমরা বলি যে আপনারা একটা লিখিত অভিযোগ দেন। যে তার মা উনি নিজে বাদী হয়ে আমাদের কাছে একটা অভিযোগ দেয়। এরপর কোর্টে চালান করে আসামি রিমান্ড আবেদন করে মিরপুর মডেল থানা পুলিশ। বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা তাকে এজাহারে নাম দেয়, তাকে আমরা কোর্টে সোপর্দ করি এবং কোর্ট থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে আসি। এর মাঝে পেরিয়ে যায় 4 দিন। রিমান্ডের প্রথম দিন দুপুরে মুখ খোলেন শাহনাজ আক্তার। প্রথমবারের মতো স্বীকার করেন সানজিদার সাথে ওই দিন সকালে দেখা এবং কথা হওয়ার বিষয়টি, কিন্তু নানা বিভ্রান্তকর কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। আসামিদেরকে ইন্টারোগেট করি, কিন্তু এর ক্ষেত্রে অনেক কঠিন অবস্থা ছিল। প্রথম থেকেই কোনো কিছু স্বীকার করছিল না। যখন আমরা ওই সিসিটিভির পর্যালোচনা করে যখন দেখি
কিছুটা তার অস্তিত্ব পাই আমরা, তখন তাকে দেখে যখন দেখি যে তোমার অস্তিত্ব এখানে আছে, তখন সে একটা স্বীকার করে। এবার ধাপে ধাপে যখন আমরা আগায় যাই, ওইখানে গিয়ে সে আবার স্টপ হয়ে যায়, তখন আবার সে মানে উল্টাপাল্টা কথা বলে একটা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তখন আবার যে কিছু দূর আগায় গিয়ে যখন আমরা আরেকটা ফুটেজ পাই, এখানে যখন তাকে দেখাই, তখন সে আবার স্বীকার করে। কিন্তু পুলিশও নাছোড়বান্দা। তারা শাহনাজের মোবাইল ট্র্যাক করে তার 21 তারিখের গতিবিধি পর্যালোচনা করেন। তার কার কার সাথে কথা হয়েছে এবং তার মোবাইলের সম্পূর্ণ সিডিআর নেওয়া থেকে শুরু করে তার আরও কিছু পর্যালোচনা করে দেখা যায় যে সে ঢাকাতেই মেয়েটাকে নেওয়ার পরে সে ঢাকাতেই বেশ কিছু সময় অবস্থান করছে, যেটা হলো আপনার ক্যান্টনমেন্টের দিকে গেছে, আবার দিয়াবাড়ির দিকে গেছে, এই দিক দিয়ে ঘোরাঘুরি সে করছে এখানে। এবং তার সাথে অন্য কোনো লোকের সাথে এরকম কোনো কথার আমরা এরকম সম্পৃক্ততা পাওয়া যায়নি। বাট সে ওকে নিয়ে যে অস্বস্তিতে ছিল, কি করবে এটা মনে হয় সে সিদ্ধান্ত নিতে পারতেছিল না। পরে সে এক পর্যায়ে তার লোকেশনটা দেখা যায় যে যেখানে ঘটনাস্থলটা আছে এবং সাভার থানাধীন, সেইখানে দেখা যায় তার লোকেশনটা লাস্ট ইয়ারটা তার ওইখানে পাওয়া যায় এই রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে। তারপর সর্বশেষ সে যেটা বললো, বিভিন্ন পন্থায় যখন তাকে আমরা জিজ্ঞাসাবাদটা করলাম, মানে অনেক কৌশল অবলম্বন করে জিজ্ঞাসাবাদটা করলাম, তখন সে এক পর্যায়ে সে স্বীকার করলো যে আমি সাভারের এরকম ওকে নিয়ে সাভারে গেছি। এবার কখন কোথায় গিয়েছিলেন শাহনাজ তা তার সামনে তুলে ধরা হলে লাজবাব শাহনাজ খুলতে শুরু করেন মুখ। জানান সানজিদাকে নিয়ে সাভার গিয়েছিলেন তিনি। পুলিশ চমকে যায় যখন জানতে পারেন 9 বছরের সানজিদাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিয়েছেন শাহনাজ। জানতে চান কোথায় সানজিদার মরদেহ। এবার তাকে নিয়ে গভীর রাতেই ঘটনাস্থলে রওনা করে পুলিশ। পথ চিনিয়ে সে রাতে পুলিশকে ঘটনাস্থলে নিয়ে যান শাহনাজ আক্তার। দেখিয়ে দেন কোথায় কখন কি করেছিলেন তিনি। শাহনাজের দেয়া বক্তব্য অনুযায়ী 21 তারিখ বেলা 11টার কিছু পরে তারা দুজনে মিলে এসে নামেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটা অটোরিকশায় করে আসেন পাকা রাস্তার মাথা পর্যন্ত। তারপর বেশ কিছু পথ হেঁটে নিরিবিলি এই পতিত জমিতে আসেন তারা। এরপরে গল্পচ্ছলে মেতে ওঠেন অদ্ভুত এক খেলায়। কি খেলা খেলেছিলেন তারা দুজন, আর এরপরই বা কি হলো, শাহনাজের জবানবন্দি অনুযায়ী জানালেন পুলিশের এই কর্মকর্তা। মেয়েও একটু তার ওই মাকে, সৎ মাকে একটু পছন্দ করতো, তার কথা শুনতো। তো দুইজনে ওই যে এক ধরনের কি খেলা, যে তুমি কিছু সময় দম বন্ধ করে থাকো, কত সময় থাকতে পারো, আমি কিছু সময় দম বন্ধ করে থাকো, এই প্রক্রিয়ায় এরকম তার সাথে খেলতেছিল। এই খেলার এক পর্যায়ে ও প্রথম দম বন্ধ থাকলে, পরবর্তীতে যখন ও দম বন্ধ করার কথা বলে তাকে সেও তার একটা হিজাব পরা ছিল, ছোট মেয়ে, ও আরবি লাইনেই পড়ালেখা করবে, এই হিজাবটা আর ওড়নাটা দিয়ে তার গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ওখানে মেরে চলে আসে। তার দেয়া বক্তব্য অনুযায়ী ছোট্ট সানজিদার মরদেহ এখানেই ফেলে তিনি আবার ফিরে যান ঢাকায়। আর ঢাকায় ফেরার পরেই সানজিদার বাবা মা তাকে ধরে ফেলেন। বক্তব্য সব ঠিকই ছিল, কিন্তু ওই রাতে নীরব ওই স্থানে গিয়ে পাওয়া যায়নি সানজিদার মরদেহ। তাহলে মরদেহ কোথায় গেল? যখন সে বিষয়টা স্বীকার করে তখন রাত প্রায় অনুমান 1টা বাজে এবং ওই সময় বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল। তো যখন স্বীকার করার পরে ঝড় বৃষ্টি হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবেই তাকে নিয়ে অতিরিক্ত ফোর্স সহ এবং নারী পুলিশ সহ আমরা সেখানে রওনা করি এবং সেখানে পৌঁছাতে আমাদের প্রায় 1:30টা বাজে এবং সেই রাস্তা খুব কর্দমাক্ত ছিল। জায়গাটা অত্যন্ত নীরব এবং ওইখানে মানুষজন থাকে না। আপনার যেহেতু হাউজিং এরিয়া হচ্ছে, হাউজিং তৈরি হয়নি, এই জঙ্গলের মতো বড় বড় ঘাস, এই কাশফুল, মানে ঝাউ গাছ, এইগুলোর ভিতর দিয়ে আমরা যেতে হয়েছে এবং উঁচু নিচু টিলার মতো অংশ ছিল আর কি। তো খুব এই মানে বিরূপ অবস্থার মধ্যে দিয়ে আমি গিয়েছি। তা আমাদের কাজ যেটা করতে হবে সেটা আমরা সেভাবেই তাৎক্ষণিকভাবে সেই কাজটা সম্পন্ন করেছি আর কি। সে যখন আমাদেরকে বলল, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই মেয়েটিকে মেরে এখানে রেখে গিয়েছিল, তখনই আমরা আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত স্যারের নেতৃত্বে একটা টিম আমরা দ্রুত এখানে আসছি এবং তার দেখানো মতে এই সেই জায়গাটা সে শনাক্ত করে। আমরা ডেড বডি এখানে পাই নাই,
প্রত্যক্ষদর্শী এবং সাভার থানার 2 কনস্টেবলের কাছ থেকে জানতে পারেন 24 তারিখ অর্থাৎ সানজিদাকে হত্যার 2 দিন পরে সাভার থানা পুলিশ এ স্থান থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। ওইখানে গিয়ে আমরা একটা জিনিস জানতে পারি যে তার আগের দিন, আমরা যেদিন যাই তার আগের দিন সাভার থানা পুলিশ একটা বাচ্চার ডেড বডি উদ্ধার করে। পরে আমরা সাভার থানা পুলিশের মাধ্যমে জানতে পারলাম, তারা জানালো যে 24 তারিখে দুপুরে একটি মেয়ের অজ্ঞাত লাশ পাওয়া যায় এবং সেটা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছে। ওই সাভার থানার 2 জন কনস্টেবল আছে, ওইখানে ডিউটি করে। ওনারা বলে দেখছে, তো মুখলেশ ভাইয়ের কল দিছে, মুখলেশ ভাই পরে আমাদের ওইখান থেকে নিয়ে আসছে। নিয়ে আসা এখানে কয় তাহলে চলো রাস্তাটা দেখাও। তো রাস্তা দেখাতে দেখতে এখানে আমরা আসছিলাম। আসার পরে লাশটা দেখছিলাম। সাভার জেলার এ পুলিশ কর্মকর্তাও জানালেন মরদেহ পাবার কথা। এলাকাবাসীর সহায়তায় একটি ডেড বডি পাওয়া গেছে মর্মে জানতে পারি। তাৎক্ষণিকভাবে আমাদের অফিসার ইনচার্জ সহ আমাদের অন্য অফিসাররা সেখানে যায় এবং গিয়ে একটি ডেড বডি দেখতে পায়। তো এটি অনেকটাই পচে যাওয়ার কারণে খানিকটা আমরা এর পরিচয় শনাক্ত করতে খানিকটা অসুবিধার সম্মুখীন হই। অজ্ঞাতনা ওটা লাশ ওখানে পেয়ে তারা ওটা তাদের মতো আইনগত ব্যবস্থা নিয়েছে এবং একদিন পরের লাশটা একটু পচে ডিকম্পোস্ট হয়ে গেছিলো, হাত টাত বিভিন্ন জায়গায় চলে গেছিলো, কুকুর এরকম মানে। কিন্তু তারা তখন বুঝতে পারছিল ছোট হাত যে একটা বাচ্চা কোনো মেয়ে, তখন তো ডিকম্পোস্ট হয়ে গেলে অনেক হয়ে যায়, মোটা হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে গেছিলো। কিন্তু তারা কনফার্ম ছিল যে ছোট কোনো বাচ্চার, যেহেতু ছোট হাত টাত এরকম পাওয়া গেছে। এ ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। মিরপুর মডেল থানায় অপহরণের মামলাটি আগে হওয়ায় 2টি মামলা একীভূত করার প্রক্রিয়া চলমান বলে জানালেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আইনের কোনো কিছুতে যদি ব্যর্থতা না থাকে তাহলে আমাদের এই মামলাটা যেহেতু আমাদের প্রথম রুজু হয়েছে এবং এখান থেকে স্টার্ট হয়েছে, তাই এখান থেকে স্টার্ট আমরা এই মামলার ধারাবাহিকতায় ওই মামলাটা আমাদের এর সাথে ইনক্লুড করে আমরা আইনগতভাবে যেটা আছে আমরা তদন্তগুলো করব। এ ঘটনায় শাহনাজ আক্তার আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করে নিয়েছেন বলেও জানায় পুলিশ। একই সাথে জানান স্বামীকে কাছে পেতেই স্বামীর প্রথম পক্ষের অতি আদরের একমাত্র সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন তিনি। তার অভিযোগ একমাত্র মেয়ে সানজিদাকে অনেক ভালোবাসার কারণে দিন শেষে তার স্বামী সজীব যেভাবেই হোক ফিরে যেতেন প্রথম পক্ষের পরিবারের কাছে। তাই শাহনাজ সানজিদাকে আদর করলেও তাকে পথের কাঁটা হিসেবে দেখতে শুরু করেছিলেন। মর্মান্তিক ঘটনায় ত্রিভুজ সম্পর্কের বলি হতে হয়েছে ছোট্ট সানজিদাকে। সুন্দর শান্তির সংসারে তৃতীয় ব্যক্তির আগমনেই তৈরি হয়েছে সকল অসঙ্গতি। তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। আপনি আপনার পরিবারের ধ্বংস ডেকে আনছেন না তো?